যেমন কালকে আমি একটা জায়গায় যাচ্ছিলাম, কিন্তু যখন উঠতে গেলাম পাথরের একদম শান বাঁধানো জায়গা, সেখানে দেখলাম কলা খোসা করে রেখে দিচ্ছে। আমি গাড়িতে তুলে রাখলাম এবং আমার চালককে বললাম যেখানে ডাস্টবিন দেখবি এটাকে ফেলে দিই। তারপর যখন আমি আবার সেখানে, কালকে না পরশু দিন, আমি যখন সেখানে আবার উঠলাম, তখন যেরকম মিডিয়া, আমি তো করে তোমাদের সবার জন্য আজকে অনেক মিডিয়া আছে বলে বুম বাড়িয়ে দিয়ে বলে, এক, মোহাম্মদ সেলিম বুম বাড়িয়ে দিলেই কথা বলে না, প্রেস কনফারেন্স করে ডেকে বলে। দুই, আমি বললাম যে এরকম আমি বামফ্রন্টের মিটিং আছে, আমি তার মধ্যে একটুক্ষণের জন্য এসেছিলাম, আমি চলে যাচ্ছি, সুতরাং আমার তাড়া আছে, তুই দেখো এই তোমার কি, আমি ড্রাইভারকে বলছিলাম যে খোসাটা ফেলে দিতে, কিন্তু কোথাও তোমরা সবার জন্য, আমি তো বলতে পারি না। তারপরে মিডিয়াকে সরিয়ে দিল, জানলার কাছে ভিড় করে বুম দেখেছি অনেক মিডিয়া। আনলাম তোমার সরাসরি এটাকে ফেলতে হবে, আমাকে কাউকে বলতে হবে, ভলেন্টিয়ার ছিল ওখানকার ছাত্র, এগুলো ফেলতে হবে। তো কেউ কেউ লিখলো যে মোহাম্মদ সেলিম কলা দেখেছে, না কলা দেখেনি, কলা খোসা ফেলতে গেছি। আর সেটা আমি কোনো জার্নালিস্টকে বলতে পারি না যেটা আমি ফেলে দে। আমি কোনো ভলেন্টিয়ারকে দেখছিলাম যারা গাড়ি তুলতে এসেছিল আমাকে, আর ড্রাইভারকে বকছিলাম, যেটাকে ফেলতে বললাম সিটে রেখে দিয়ে গেলাম, তুই ফেললে না। শোনো, আরে উত্তরটা তো হয়নি। যখন কেউ পিছলে পড়ে, যাতে পিছলে না পড়ে যেরকম কলার খোসা তুলে নিতে হয়, আর তেমনি যদি কেউ কলার খোসায় হোক, বানের জলে হোক, তোমার রেল লাইনের ধারে হোক, স্টিমার থেকে হোক, বাস থেকে হোক, যদি কেউ পড়তে যায়, সহযাত্রী, সহমর্মী, বন্ধু, আত্মীয় স্বজন, এমনকি অপরিচিত কেউ যদি থাকে, তখন তাকে হাত বাড়িয়ে তাকে ধরতে হয়, তাকে বাঁচানোর চেষ্টা করতে হয়, অতল গহ্বরে যাতে তলিয়ে না যায় সেটাকে রক্ষা করার চেষ্টা করতে হয়। কিন্তু এইটুকু সাবধান থাকতে হয়, অনেক সময় কি হয়, জলের তোরে যে বাঁচাতে চেয়েছিল সেও হয়তো ওইদিকে চলে গেল, বা রেল এমন স্পিড আসলো যে আত্মহত্যা করতে যাচ্ছিল তাকে টানতে গেল কিন্তু চলে গেল। তখন এই রিস্কটা নিতে হয়, কিন্তু আবার রিস্কটাকে অ্যাভয়েডও করতে হয় যাতে আঘাতটা আরো অন্যদেরকে না লাগে। একটা প্রশ্ন একজন অতদূর করতে হবে না, তুই বলো। তিন রকম বলেছি, ভাড়া করা, দল বদল করে নিয়ে আসা, বা কোচিং করে। এখন অফ সিজনের কথা বললে তো হবে না, এখনো সিজন স্টার্ট হয়নি। যে সিজন স্টার্ট হবে তখন দেখবে তৃণমূলে কত লোক বলবে দম বন্ধ হয়ে যাচ্ছে বলে বিজেপিতে যাবে, আর বিজেপিতে কত লোক বলবে যে দম বন্ধ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না, তৃণমূলে আসবো। এসব তো গত দুটো নির্বাচনে দেখেছো তোমরা, নতুন করে কি আবিষ্কার করছো? হ্যাঁ বলো। একদম কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত বেশিরভাগ জেলায় 100% সিপিএম কোন আসন লড়বে, বাম শরিককে লড়বে এবং সহযোগী কারা লড়বে, এগুলো আমরা আসন রফা করে নিয়েছি। এক, তার মধ্যে কয়েকটা জেলা আছে, কয়েকটা আসন আছে সেখানে 10% এই জন্য বলেছি, 8% হতে পারে, 7% হতে পারে, প্রত্যেক মুহূর্তে একটা করে। এই স্টেট কমিটি মিটিং করলাম তো অনেকগুলো রিজলভ হয়ে গেল আমাদের দিক থেকে যেগুলো ছিল। যখন রফা মানে সমঝোতা মানে দো কদম তুম ভি চলো দো কদম হাম ভি চলে, তো আমরা সেখানে দাঁড়িয়ে নানান রকমের, বাড়ি একদম সবই তো আজকাল কম্পিউটারাইজড হয়ে গেছে, এবং রাজ্য থেকে, জেলা থেকে, এরিয়া থেকে সমস্ত নিয়ে আমরা এগুলো করছি। এই জন্য আমি বললাম আর কয়েকদিনের মধ্যে 7% বাকি আছে, 7 দিনের মধ্যে হয়ে যাবে। সংখ্যা কি করে বলবো? আমি বললাম 90% সংখ্যা বলতে পারি, 100% সংখ্যা বলতে পারবো না। তো সংখ্যা কখন বলা হয়, অ্যাবসলিউট নাম্বারটা কখন বলা হয়? 100% রিচ করি। এই রিলেটেড সমঝোতা রিলেটেড কি আছে কিছু বলো? সমঝোতা ছাড়া যেগুলো আছে একটু পরে করবে, আগে সমঝোতার জন্য কি আছে পরে আমি ব্যাক করবো না। কিন্তু তাকে প্রশ্ন করলে বেশি হবে, বা যদি বলো এই যে আজকে তোমরা ওর যে ব্র্যান্ড ভ্যালুটা, সেটা আমাকে বা সিপিআইএম কে কোয়েশ্চেন করছে বলি, উল্টোটাও তোমার প্রশ্নটা থেকে আমি উত্তরটা পেলাম। এটা তো মেজর ইস্যু গোটা দেশে। আমি এই যেটা ধরলাম, এটা কিন্তু আপনাকে দিতে পারি, আমার অনেক কপি আছে, প্রেসও পাওয়া যায়। রাজনৈতিক লাইনের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আমাদের কাছে, আমাদের দেশে আমাদের যে সেকুলার ডেমোক্রেসি আছে সেটাকে বাঁচিয়ে রাখতে হবে, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ব্যবস্থাকে। তার জন্য আমাদের সাংবিধানিক যে স্কিম অফ থিং আছে সেটাকে বাঁচাতে হবে। সেটা আমি প্রথমে বললাম, সাংবিধানিক স্কিম অফ থিং ভাঙা হচ্ছে বিজেপি তৃণমূল উভয়ের দিক থেকে। আর তারপরে আমরা বললাম যে বাইনারি তৈরি করা হচ্ছে, ধর্মীয় রাজনীতি করে, ধর্মীয় হচ্ছে তোমার গিয়ে উস্কানি দিয়ে, ধর্মীয় প্রতীক ব্যবহার করে, ধর্মীয় চিহ্ন ব্যবহার করে, ধর্মীয় তিথি ব্যবহার করে, সেগুলো থেকে মানুষকে তার জীবন জীবিকা ইত্যাদি যেগুলো রিলেটেড
বাস্তব যে যুক্ত যে সমস্যাগুলো আছে সেগুলোকে সামনে আনতে হবে। এটা একটা ঠিক যে এটা হচ্ছে বলেই দেখা যাবে। আমরা বললাম বেকারিটা ইস্যু, মিডিয়া বললো না বেকারি টেকারি কি আছে, ওই তো মিলার যে চাকরি মেলা করেছে মোদী, চাকরি মেলা করেছে মমতা, ডবল ডবল চাকরি দিয়েছে, 2 কোটি চাকরি দিয়েছে, শেষ। তারপরে যুবশ্রী করেছে, তো তারপরে ইটস অ্যাডমিশন, মমতার অ্যাডমিশন, তৃণমূল সরকারের অ্যাডমিশন, কেন্দ্র সরকারের অ্যাডমিশন যে বেকারি সমস্যা সমাধান হয়নি, বেকারি বেড়েছে, পার্মানেন্ট জব, সিকিউর জব নেই, গভর্নমেন্ট জব নেই, প্রাইভেট সেক্টর জব, পার্মানেন্ট জব নেই, কন্ট্রাকচুয়াল হচ্ছে, ন্যূনতম মজুরি হচ্ছে না। সেই জন্যই তো যুবশ্রী প্রকল্প করেছিল, কিন্তু ওটা ফেল করেছে। তারপরে এখন বলছে যুবসাথী। যদি ডবল ডবল চাকরি হয়ে যায় তাহলে তো আর যুবসাথী প্রকল্প করতে হয় না, তাহলে তো বেকার ভাতা দেওয়া হবে বলে লাইন দেওয়া হয় না। বেকার ভাতা আমরা চালু করেছিলাম, তারপরে আমরা সেলফ এমপ্লয়মেন্ট স্কিমে চলে গেলাম, সেটাকে সিড মানি করে দিলাম বেকার ভাতাকে। এবং আমরা জানি, আমি নিজে সে দপ্তরের মন্ত্রী ছিলাম, তারপরে সেলফ এমপ্লয়মেন্টের জন্য ব্যাপক একটা উদ্যোগ গড়ে উঠেছিল, স্বনির্ভর কর্মসূচি হয়েছিল, মেয়েদের স্বনির্ভর গোষ্ঠী হয়েছিল। এটা তো যত প্রশ্ন করবে আমি আমার তত ইলেকশন ম্যানিফেস্টো বলতে আরম্ভ করে দেবো। তাহলে এই অ্যাডমিশনটা তো ওদের ফেলিওর। তার ধর্মকতার ব্যাপারে এটাই হয়েছে, যখন ওরা বুঝেছে যে মন্দির মসজিদ, ওই কি বলে রাম মন্দির, তারপরে হচ্ছে যে দীঘায় জগন্নাথ মন্দির, তারপরে যে দুর্গাঙ্গন, তারপরে হচ্ছে মহাকাল মন্দির, এইসব করেও চিড়ে ভিজছে না, ঠিক আছে, তখন চিড়ে ভেজার জন্য বাম সমুদ্র থেকে 1 কৌটো জল ঢুকিয়ে তুলেছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।